গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, নেওয়া হয়েছে এভারকেয়ারে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিবিদদের, নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। ওসমান হাদির উপর হামলার তীব্র ঘৃণা ও প্রতিবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ। হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। হাদির ভাইয়ের সাথে ডক্টর ইউনূসের ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা। হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা এখন সংকটাপন্ন। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাদি গুলিবিদ্ধের ঘটনায় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। শুক্রবার বেলা 2:30টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি ছোড়ে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে। গুলি তার বাম কানের নিচে লাগে। এরপরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্রুত নেওয়া হয় হাসপাতালের অপারেশন থিয়েটারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। বিকেলে গুলিবিদ্ধ হাদির অবস্থা দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা সারা দেশের মানুষকে বলবো, আপনাদের প্রতিবাদ জারি রাখেন, সতর্ক থাকেন, এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এই গুলিটা করলো। এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের রাজনীতি ভিন্ন হইতে পারে, আপনাদের আদর্শ ভিন্ন হইতে পারে, আপনারা হয়তো মাঠে কম্পিটিশন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু এতটুকু কনসেনসাস, ঐক্যমত থাকতে হবে যে সন্ত্রাস খুনাখুনি চলতে পারবে না। পরে গণমাধ্যমকে চিকিৎসকরা জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল, মগজ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনজুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে, এন্ট্রি এবং এক্সিট। এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা কঠিন, তবে ভেতর থেকে কিছু রেমনেন্টস পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে। এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি যাচ্ছি তার কাছে। রেমান, ওসমান হাদির শারীরিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং বিস্তারিত জানাবেন ওখানকার পরিস্থিতি আমাদের। শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা বলতে যেটি চিকিৎসক ব্রিফ করছিলেন সেটি এভারকেয়ার থেকে কিন্তু এখন পর্যন্ত ব্রিফ করা হয়নি। তিনি এখানে লাইফ সাপোর্টে আছেন
এভারকেয়ার হাসপাতালে। গত বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালটি একটি আলোচিত হাসপাতাল। এখানে চিকিৎসা হচ্ছে শরীফ ওসমান বিন হাদির, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তো যেটি বিষয় হয়েছে তার উপরে হামলার পর থেকেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে যারা নেতা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বিষয়টি নিন্দা জানাচ্ছেন এবং নির্বাচনের আগ মুহূর্তে এই জাতীয় ঘটনাকে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবেই দেখছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অতি দ্রুততম সময়ের মধ্যে যারাই যে গোষ্ঠী এই অপরাধের সঙ্গে যুক্ত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং আইনের আওতায় আনার পরেই এর পেছনে নেপথ্যের কারণটা কি সেটি খুঁজে বের করার বিষয়টি কিন্তু সামনে এসেছে এবং সরকার কিন্তু সেটি নিশ্চয়তাও দিচ্ছে। একই সঙ্গে আরেকটি বিষয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শরীফ ওসমান বিন হাদির ভাইয়ের সঙ্গে কথা বলেছেন এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন হাদির যত চিকিৎসা ব্যয় আছে সেটি রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে। রাষ্ট্র হাদির চিকিৎসার জন্য দেশে হোক কিংবা দেশের বাইরে হোক যেই ব্যবস্থায় নেওয়া লাগে সেটি নিবে। একই সঙ্গে এই জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়েছে আজ রাতে এবং এই বৈঠকের পর অতি দ্রুততম সময়ের মধ্যে কিভাবে অপরাধীকে চিহ্নিত করা যায় এবং তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা যায় সেই বিষয়টি কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। আর সামগ্রিকভাবে যেটি বলছি, এখানে এসে যেটি হয়েছে, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সাধারণ কর্মীরা, সাধারণ মানুষ এসেছে, তারা কিন্তু একটা আতঙ্ক বোধ করছে। তারা বলছে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে এবং নির্বাচনের আগ মুহূর্তে এই জাতীয় ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়টি দেখার কথা তারা বলছে। একই সঙ্গে হাদির উন্নত চিকিৎসা এবং হাদির বেঁচে থাকা এবং সুস্থ থাকার জন্য সবাই কিন্তু দোয়া করছে। এই হচ্ছে এখান থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন। রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, আমাদের সেই সংগ্রামী নেতা, দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এদিকে ওসমান হাদির উপর গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনার সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এ ধরনের ঘটনা রুখতে হলে অবশ্যই যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনার উপরও গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। সমগ্র বাংলাদেশে এমন একটি মানুষকে খুঁজে পাওয়া যাবে। কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 6ষ্ঠ দিনের সমাপনী অধিবেশনে শুক্রবার লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তার বক্তব্যের শুরুতেই তিনি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানান। সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান। সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে
সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়। তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে দেশ ও জনগণের কল্যাণে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তার উপর বিস্তারিত আলোচনা করেন। বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন। আমাদের এই পরিকল্পনাগুলো, সেটি খাল খনক হোক, বৃক্ষরোপণ হোক, হেলথ কেয়ার হোক, কর্মসংস্থান হোক, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, আমাদের মুয়াজ্জিম সাহেব এবং ইমাম সাহেবদের জন্য মিনিমাম যে একটা সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটি বিষয়ে আমরা তখনই সফল হতে পারবো যখন তোমাদের মতন সন্তানেরা এগিয়ে আসবে, বেরিয়ে আসবে ঘর থেকে এবং এসে অন্য প্রত্যেকটি দুয়ারে গিয়ে নক করবে, প্রত্যেকটি দুয়ারে নক করবে এবং বলবে, এই আমাদের পরিকল্পনা, এই আমরা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সমর্থন দিন। যে আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, আজকে হাদির যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আরো ঘটেছে। কিছুদিন আগে চট্টগ্রামে ঘটেছিল আমাদের এক এমপি প্রার্থীর উপরে। এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। তারেক রহমান বলেন, একমাত্র জনগণই পারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। এদিকে রাতে হাদির ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সর্বোচ্চ সহায়তার নিশ্চয়তা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। খুব কাছ থেকে পরপর দুটি গুলি করা হয় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবেই ওসমান হাদিকে গুলি করা হয় বলে জানান তার সহযোদ্ধারা। নির্বাচনী প্রচারণা শেষে শুক্রবার রিকশা করে ফকিরাপুল থেকে বিজয়নগর কালভার্ট রোড ধরে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তার সঙ্গে পেছনে রিকশায় ছিলেন তার অন্য সহকর্মীরা। রিকশার পেছনে একটি মোটরসাইকেল পিছু নেয় ওসমান হাদি। রিকশাটি কালভার্ট রোডের ডিআর টাওয়ারের কাছে পৌঁছালে পিছু নেওয়া মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরপর দুটি গুলি করা হয় তাকে। গুলির পর মোটরসাইকেলটি পালিয়ে যায় বিজয়নগরের দিকে। ঘটনার পর উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলটি ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন তারা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ। আমাদের ধারণা ছিল হয়তো একটা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেল থেকেও তাকে গুলি করা হতে পারে, বাট এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরও কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে উনি এক্স্যাক্ট কোথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং কে বা কারা তারা গুলি করেছে। আমরা যে মানে গুলি করছেন এরকম কোনো ফুটেজ এখনো পর্যন্ত পাইনি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের চক্রান্ত এখনও শেষ হয়ে যায়নি। হাদির উপর হামলা দেশের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। সরকারের কাছে আগামী নির্বাচনে ৩০০ আসনের সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান বিএনপি মহাসচিব। হাদিকে গুলি করার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মদিন কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকেই একজন প্রার্থীকে গুলি করা হয়েছে ঢাকার ৮-এর মধ্যে, হাদি সাহেব। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। ইশরাক হোসেন লেখেন, শরীফ ওসমান হাদির উপর কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হত্যা চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের নর্দমার কিট উল্লেখ করে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি আরও বলেন, হাদির উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। এদেরকে অবিলম্বে চিহ্নিত করতে সরকারের সকল গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান তার। বলেন, প্রয়োজনে হামলাকারীদের জনগণের হাতে সোপর্দ করার ব্যবস্থা করেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ডাকসুর নেতারা। সন্ধ্যায় ডাকসুর সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি কলা ভবন হয়ে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে আবার ডাকসুর সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা বলেন, হাদি জুলাইয়ের লড়াকু সৈনিক। তিনি ভারতীয় আধিপত্যবাদ ও শাহবাগী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তার উপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। জুলাই বিপ্লব সহ দেশবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সন্ত্রাস বিরোধী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এদিকে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ করেন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হাদির উপর প্রাণঘাতী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। ওসমান হাদির হামলার দায় অন্তর্বর্তী সরকারের মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এনসিপি সহ জুলাই যোদ্ধারা ও গণ অধিকার পরিষদ। ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন জুলাই যোদ্ধারা। বাংলা মোটরের রূপায়ণ সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জুলাই যোদ্ধাদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এই হামলা করা হচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের খুঁজে বের করার দাবিও জানানো হয়। এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগের ওপর জিরো টলারেন্স নীতি তৈরি করা না গেলে ফ্যাসিবাদ ফিরে আসবে। এদিকে হাদির উপর হামলার প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। যদি মনে করেন সেরা নির্বাচন করবেন, সেরা নির্বাচন করার জন্য সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, ২৪ ঘন্টার মধ্যে
যদি এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে না পারেন আপনাকে পদত্যাগ করতে হবে। আপনার মতন ব্যক্তি আমাদের দরকার নাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আমরা মনে করি এই প্রকাশ্য আগামীর প্রত্যেকটি প্রার্থীকে তারা হুমকি দিচ্ছে। তারা এই গুলি করে তারেক রহমানকেও পরোক্ষ হুমকি দিচ্ছে যে আপনি বাংলাদেশে নিরাপদ না। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সতর্ক অবস্থান থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করে কোন ধরনের আরেকটি 1-11 ঘটতে দেওয়া যাবে না। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনাকে অশনি সংকেত বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে নারায়ণগঞ্জে আলী আহমেদ চুনকা পৌর মিলনায়তনে পার্টির কর্মী ও শুভার্থী সমাবেশে তিনি একথা বলেন। সাইফুল হক বলেন, হাদির উপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের সামনে জমে থাকা কালো মেঘ আপাতত কেটেছে বলেও জানান সাইফুল হক। ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা আমাদের তীব্র নিন্দা, তীব্র ক্ষোভ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। গতকালকে মাত্র নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আজকে যদি এই পরিস্থিতি হয়, এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটা অশনি সংকেত হিসাবে এটাকে আমি বিবেচনা করছি। যে সন্ত্রাসী সশস্ত্র দুর্বৃত্তরা যারা হামলা করেছে, আক্রমণ করেছে, তারা প্রাণনাশের জন্য আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল হয়েছে চট্টগ্রামে। নগরীর বিপ্লব উদ্যান থেকে মিছিলটি বের করে বীর চট্টলা ছাত্র জনতা। এতে সংহতি জানিয়ে যোগ দেয় এনসিপি। বিক্ষোভ মিছিল হয়েছে সিলেটেও। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে ওসমান হাদির উপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। বিক্ষোভ মিছিল বের করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকেও। বিকেলে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন রাকসুর ভিপি ও রাবি ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ সহ অন্যান্যরা। সড়ক অবরোধ করে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। এছাড়া বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, খাগড়াছড়ি, জামালপুর সহ আরও বেশ কিছু জায়গায়। কোন দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ। সরকার থেকে পদত্যাগের একদিন পর স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আলোচিত হলেও শেষ পর্যন্ত একলা চলো নীতিতে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। মোবাশির আহমেদের রিপোর্ট। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে সামনের সারির যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 2024 সালের 8 আগস্ট তিনি শপথ নেন উপদেষ্টা হিসেবে। পালন করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারের দায়িত্ব পালনকালেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলে। বারবার উঠে আসে তার নির্বাচনের সম্ভাবনার কথাও। বুধবার তিনি পদত্যাগপত্র দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর তিনি কোন দলের রাজনীতির সাথে যুক্ত হবেন তা নিয়ে প্রশ্ন জোরালো হয়। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল বিএনপির সাথে সমঝোতা বা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে সেই গুঞ্জনে ভাটা পড়েছে। বিএনপি এরই মধ্যে ঢাকা 10 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আলোচনায় ছিল এনসিপি বা গণ অধিকার পরিষদের হয়েও নির্বাচনে অংশ নিতে পারেন আসিফ মাহমুদ। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন বলে ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের বিষয়টি স্পষ্ট করলেও
এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি আরেক পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের নির্বাচনের দিন এবং আগে পরের পরিস্থিতি পর্যবেক্ষণে 7 সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে জার্মানি, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রুডিগার লোটস। এই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। কারচুপি, জালিয়াতি, রাতে ভোট নেওয়া সহ নানা অনিয়মের কারণে গত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত পরপর 3টি জাতীয় নির্বাচন ব্যাপকভাবে বিতর্কিত। দেশি বিদেশি কোনো মহলই গ্রহণযোগ্যতা পায়নি ওই নির্বাচনগুলো। তাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন কেমন হয় তা দেখতে সতর্ক দৃষ্টি রাখছেন বিদেশিরা। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করবে জার্মানি সহ ইউভুক্ত দেশগুলো। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকবে। এর মধ্যে জার্মানির পর্যবেক্ষকরাও থাকবেন। নির্বাচনের দিন এবং আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। নির্বাচনের জন্য আন্তর্জাতিক এই বিষয়টি খুবই জরুরি। সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ এই রাষ্ট্রদূতের। আমরা সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া দেখতে চাই, যেখানে ভিন্নমতকে সবাই সম্মান করবে। সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে, কাউকে ভয় দেখানো হবে না। রাজনৈতিক প্রক্রিয়ায় সব দল সহিংসতা থেকে বিরত থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পূর্ব শর্ত। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার এলে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা রুডিগার লোটসের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি, সক্ষমতা ও অবকাঠামোগত সংকটের কারণে বাংলাদেশ প্রতিযোগীদের সাথে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে বলেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। একই অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, কর অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে নেওয়া হবে। শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ICMABর এক সেমিনারে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, ভিয়েতনাম যেই পোশাক উৎপাদন করে তাদের কর্মীদের 50% লাভ বেশি দিচ্ছে, সাথে লাভও করছে 50% বেশি। সেই একই পোশাক বানালে এদেশের শ্রমিকরা পাচ্ছে অর্ধেক বেতন, মিলছে কম মুনাফা। এর কারণ সক্ষমতা ও অবকাঠামোগত সুবিধার অভাব। একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হলে ভ্যাট ও আয়কর থেকে রাজস্ব আহরণ বাড়াতে হবে। কাস্টমস ও বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে দুর্নীতির লাগাম টানতে ও ভোগান্তি কমাতে বিভিন্ন সেবাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে বলেও জানান তিনি। MDMA নামে দেশে প্রথমবারের মতো নতুন আরও এক ধরনের মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালয়েশিয়া থেকে সংগ্রহ করে ভ্যাপ বা সিগারেটের মধ্যে গোপনে মাদক সরবরাহ করা হতো। দেখতে পানির মতো বিভিন্ন ফ্লেভারযুক্ত উচ্চমাত্রার সিনথেটিক হওয়ায় মাদকটির ভয়াবহতা সম্পর্কে জানিয়ে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। অনেকে নিকোটিনের আসক্তি কমাতে ভ্যাপ বা সিগারেট সেবন করেন, তবে এর সাথে মেশানো থাকতে পারে ভয়ঙ্কর মাদক MDMA। দেশে প্রথমবারের মতো এমন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালয়েশিয়া থেকে আসা এই নতুন মাদক সিগারেটের সাথে মিশিয়ে বিক্রি করছিল একটি চক্র। মূল হোতাসহ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে মাদকটি বিক্রি করা হয়। সম্প্রতি সিগারেট এবং ভ্যাপোরাইজার্সের কার্টিজের ধারকের ভেতরে নিউ সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স NPS, ওপিওইডস সব বিভিন্ন ধরনের ডেঞ্জারাস সাবস্ট্যান্স যেমন MDMA এর ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা যথেষ্ট চালাক, তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে, ক্লোজড গ্রুপ তৈরি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনারা দেখছেন পানির মতো দেখতে, খুব বেশি হলে মনে হবে যে অ্যালকোহল বা স্পিরিট জাতীয় কিছু আছে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাদক। উচ্চবিত্ত এবং উচ্চশিক্ষিত ছেলেমেয়েরাই বেশি আসক্ত মাদকটিতে। শয়তানের নিঃশ্বাসের থেকেও ভয়ঙ্কর MDMA। মূলত যেগুলো সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস, আপনারা জানেন ভেপসের মাধ্যমে এটা ব্যবহার করা হয়। এটার এক ফোঁটাতেই
অনেক ধরনের নেশা, মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে, যার ফলে উঠতি বয়সী তরুণেরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষজন তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাদক। আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো, এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাসের মতো ড্রাগ। অতএব খুবই সতর্ক থাকতে হবে আমাদের তরুণ প্রজন্মকে। এমডিএমবির ভয়াবহতা বিবেচনায় একে খ থেকে ক শ্রেণীর মাদকের তালিকাভুক্ত করা হবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। শিল্প ও সামাজিক বিজ্ঞানের চ্যালেঞ্জ এবং প্রবণতা বিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-তে। প্রধান অতিথি ছিলেন AIUB এর প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সহ কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিজয়ের 54তম বর্ষপূর্তি উপলক্ষে ভিন্নধর্মী উৎসব হ্যাপি স্ট্রিট হয়েছে চট্টগ্রামে। নগরীর বুরহানি BSRM উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কটিকে শিশু কিশোরদের জন্য পরিণত করা হয় একটি নিরাপদ খেলার মাঠে, যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে অংশ নেয় ব্যাডমিন্টন, 10 গ্রাম রিং গেম, মার্শাল আর্ট ও ম্যাজিক শো সহ নানা চমকপ্রদ আয়োজনে। উপস্থিত ছিলেন BSRM গ্রুপের পরিচালক হাওড়া তেহসিন জোহারের, সাবিন আমের, CSR ডিপার্টমেন্টের প্রধান রুনি রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের সহ অন্যরা। BSRM উচ্চ বিদ্যালয়টিতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক শিশুদের জন্য নার্সারি থেকে 10ম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। IAB বিল্ড এক্সপো 2025 হয়েছে রাজধানীতে। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এক্সপোতে আকিজ বশির গ্লাস তাদের সর্বাধুনিক সমাধানগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনী শুরু করেছে। প্রতিষ্ঠানটি উপস্থাপন করেছে আধুনিক স্থাপত্য এবং নির্মাণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন সমাধান, যা উন্নত নকশা ভাবনাকে সমর্থন করে এবং কাঠামোগত শক্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করে। দর্শনার্থীরা সরাসরি উপভোগ করতে পারবেন প্রযুক্তিগত উৎকর্ষ, মানসম্মত কারিগরি, নকশাগত দক্ষতা এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার এক অনন্য সমন্বয়। এদিকে দুদিনব্যাপী আকিজ বেকার্স লিমিটেডের ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল শিশুদের মিলন মেলা হয়েছে ময়মনসিংহে। সকালে শিশু কিশোরদের ফান জোন থাকে, শিশুদের পাশাপাশি এতে অংশ নেন তরুণ তরুণী ও অভিভাবকরাও। উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম তুষার। তিনি বলেন, দেশের জনপ্রিয় কেক ব্র্যান্ড ফ্যান্টাস্টিক নিয়ে এসেছে ফ্যান্টাস্টিক কেক কার্নিভাল। সারা দেশব্যাপী থাকবে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি, যা উপহার দেবে এক্সাইটিং সব ফান মোমেন্ট। প্রথম দিকেই থাকে শিল্পের জন্য টেকসই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সমাপনী অনুষ্ঠান হয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ GUB-তে। ঢাকার পূর্বাচল আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুদিনব্যাপী এই সম্মেলনটি সমাপ্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর M সাইদুর রহমান। সভাপতিত্ব করেন সম্মেলনের পৃষ্ঠপোষক GUB এর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন IEEE বাংলাদেশ সেশন চেয়ার প্রফেসর ডক্টর MD আব্দুর রাজ্জাক, পৃষ্ঠপোষক গ্রিন ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ সহ অন্যরা। আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয়েছে চট্টগ্রামে। সন্ধ্যায় মহানগরীর বাইজিদ গ্রিন ভ্যালি হাউজিং সোসাইটির জামে মসজিদ চত্বরে আলোচনা শেষে পরিবেশন করা হয় ইসলামিক সঙ্গীত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করছি। শেষ করার আগে ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, নেওয়া হয়েছে এভার কেয়ারে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিবিদদের, নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ। 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। ওসমান হাদির উপর হামলার তীব্র ঘৃণা ও প্রতিবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। কাল সারা দেশে বিএনপি বিক্ষোভ। হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। হাদির ভাইয়ের সাথে ডক্টর ইউনূসের ফোন আলাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা। হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।